আমার ছেলে ইংলিশ ভার্সনে পড়তো, পড়াশোনা করতো, ক্লাসে ফার্স্ট ছিল। ওই ছেলের খুব স্বপ্ন ছিল প্লেন চালাবে, কিন্তু স্বপ্ন বড় হয় আর সত্যি হবে। বাসায় এখন শুধু প্লেন প্লেন বলে, কিন্তু আর উড়াতে পারবে না। ওর স্বপ্নে ছিল ও পাইলট হবে। রামপুরা এলাকায় জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় PW2 হিসাবে সাক্ষ্য প্রদান করেছেন তিনি তার সন্তান বাসিত খান মুসা এবং তার মা মায়া ইসলাম। এই দুইজনের শরীরে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বর্ণনা করেছেন। তার মা মায়া ইসলাম শহীদ হয়েছেন এবং তার সন্তান 6 বছর বয়সী বাসিত খান মুসা, তার মাথায় গুলি লেগে গুলিটা একদিক দিয়ে লেগে অন্য দিক থেকে বের হয়ে যায়। তাকে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল, চিকিৎসা প্রদান করা হয়েছে। পরবর্তীতে সিঙ্গাপুরে নিয়ে দীর্ঘ কয়েক মাস চিকিৎসা শেষে বাংলাদেশের CMH-এ রাখা হয়েছে। এখনও তিনি চিকিৎসাধীন আছেন। তাকে আজকে তার বাবা সাক্ষ্য প্রদানকালে তার বাবা সরাসরি দেখেছেন কিভাবে তার মাথায় গুলিটা লাগলো। গুলির ক্ষতস্থান চেপে ধরে নিয়ে দৌড়িয়ে তিনি হাসপাতালে গেলেন। রামপুরাতে 19 জুলাই এই ঘটনা ঘটে এবং সেখান থেকে কিভাবে ঢাকা মেডিকেল কলেজে নিলেন। ঢাকা মেডিকেল কলেজে ওনার সার্জারি হলো, অপারেশন হলো, সেখান থেকে CMH-এ আনা হলো, CMH থেকে সিঙ্গাপুরে নেওয়া হলো, সিঙ্গাপুর থেকে আবার CMH-এ আনা হলো। এই চিকিৎসার বড় বর্ণনা উনি দিয়েছেন। এর মধ্যেই তার মাকে ঢাকা মেডিকেল কলেজে আনা হলো, সেখানেই তার মা মৃত্যুবরণ করলেন। মাকে দাফন করা হলো গ্রামে মির্জাপুরে গিয়ে, সেখানে তিনি যেতে পারলেন না, কারণ একদিকে তার মা একটা হাসপাতালে ভর্তি, অন্যদিকে তার সন্তান ICU-তে ভর্তি। এরকম সিচুয়েশনে কি হয় একটা সন্তান বা একজন বাবার, সেই বর্ণনা উনি আদালতে দিয়েছেন। আদালত এই গুলিবিদ্ধ সন্তানকে দেখেছেন, সন্তানের ক্ষতস্থান দেখেছেন এবং কিভাবে সে গুলিবিদ্ধ হয়েছিল সে সম্পর্কে আদালত জেনেছেন এবং সেটিকে এভিডেন্সেও নিয়ে এসছেন। এই সম্পর্কে আজকে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং তার জেরাও সম্পন্ন হয়েছে। 19 জুলাই এবং এর আশপাশে কয়েকটি দিন ঢাকা শহরে এই আন্দোলনে পুলিশ এবং তৎকালীন সরকারের বাহিনী কিভাবে নির্বিচারে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে গুলি করেছিলেন। ওনারা কিন্তু তাদের নিজেদের বাড়ির মানে ঘরের গেটে ছিল, বাচ্চাটা আইসক্রিম খেতে চেয়েছিল বাবার কাছে, বাবা আইসক্রিম কেনার জন্য তাকে বাড়ির 6 তলা থেকে নিচতলায় নামিয়ে নিয়ে এসেছিলেন, কিন্তু ফেরত যাবেন কার সঙ্গে সেজন্য সাথে করে তার দাদিকেও নিয়ে এসেছিলেন। এই দাদি এবং এই বাচ্চা এই দুজনকে নিয়ে এসে যখন বাসার গেটে এসেছেন, ঠিক সেই মুহূর্তে একটা বুলেট এসে এই বাচ্চার মাথায় বিদ্ধ হয়ে পেছন থেকে বের হয়ে ওই বুলেটটি এই বাচ্চার দাদির পেটে লাগে এবং দাদি মারা যায়। ছেলেটি চিকিৎসা শেষে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে, এজন্য আমরা দেখতে পাচ্ছি। সেদিন ছিল 19 জুলাই 2024। আমি আমার বাবার ভাত নেওয়ার জন্য বাসা থেকে নামি, তখন আমার ছেলেটা আইসক্রিম খাবে দেখে মসজিদ ধরার পর আমি বলি যে তাহলে তুমি আমার পিছনে পিছনে আসো। আম্মুকে বলি যে তাহলে আমি যেহেতু নামবো তুমি একটু ওর পিছনে পিছনে এসে ওকে নিয়ে যাও। তখন ও দৌড়িয়ে আমার কাছে আসার পর আম্মু এর ভিতরে পিছন দিয়ে আসছিল, ওর পিছনে আমার মা দাঁড়ানো ছিল, কিন্তু আমি দেখি নাই। হঠাৎ করে বাহিরের থেকে একটি গুলি এসে কেচি গেটে ভেদ করে ওর মাথার এই সাইডটা দিয়ে ঢুকে এই সাইড দিয়ে বের হয়ে যায়। পরবর্তীতে আমি আমার ছেলেকে নিয়ে সরাসরি পার্শ্ববর্তী একটি হসপিটালে নিয়ে যাই। প্রাথমিক চিকিৎসার পর ওকে নিয়ে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা হই। যখন সন্ধ্যা হয়ে যায় তখন আমি আমার মার কোনো খোঁজ খবর পাচ্ছি না, ফোন দিচ্ছি পাচ্ছি না। পরবর্তীতে 8:30টার দিকে আমি আমার এক বাসার কলিগ আমার পাশের ফ্ল্যাটের লোকের সাথে কথা বলি যে আমার মাকে তো পাচ্ছি না, আপনারা একটু দয়া করে আমার মাকে একটু ফোনটা দেন, কথা বলবো। সে বলে কি আপনার মা এই মুসাকে যে গুলিটা লাগছে সেই গুলিটা বের হয়ে আপনার মার পেটে লাগে, আপনার মাকেও তো হসপিটালে নিয়ে যাই, ফরাজি হসপিটালে নিয়ে যাই। তখন বলার পর আমি তো আর কিছু বুঝতেছি না যে ছেলেকে নিয়ে থাকবো না মাকে নিয়ে থাকবো। পরবর্তীতে এই ঢাকা মেডিকেল থেকে ফরাজি মানে বনশ্রীতে যাওয়া কোনো স্কোপই ছিল না, বাইরে এত গোলাগুলি ছিল এবং কোনো পুলিশই হসপিটাল থেকে বের হতে দিচ্ছিল না। পরবর্তীতে আমার এক আত্মীয়কে ফোন দিয়ে বলি যে আপনি দয়া করে আমার মাকে একটু হসপিটাল থেকে রিসিভ করেন যাতে সে দেখতে পারেন। তার পাশে কেউ ছিল না। পরবর্তীতে আমার আত্মীয় যাওয়ার পর তাকে দেখে যে ফরাজি হসপিটালের ওয়েটিং রুমের চেয়ারে তাকে শোয়ায় রাখা হয়েছে। পরে আমরা অনেক চেষ্টা করি, সেদিনকার রাতেও আর হসপিটালে আনতে পারি না। পরবর্তীতে আমার বাবাকে 11টার পর মানে রামপুরা বনশ্রীর ফরাজি হসপিটালে পাঠাই ঢাকা মেডিকেল থেকে।
পাঠানোর পর আমার বাবাকে বলি যে যেভাবে হোক তুমি নিয়ে আসো। যখন তারা আনতে পারে নাই, সে বলছে যে আজকে রাতটা আপাতত হসপিটালে কাটাই, সকালে আমরা এসে পড়বো ঢাকা মেডিকেলে। পরবর্তীতে আমার বাবা বলছে যে পাচ্ছি না, পরে আমি ঢাকা মেডিকেল থেকে একটি অ্যাম্বুলেন্স পাঠাই যে আমার মাকে নিয়ে আসার জন্য। আমার মাকে নিয়ে আসার রাস্তার ভিতরে আমার মা মারা যায়। আর হ্যাঁ, আমার ছেলে আপাতত মানে খাওয়া দাওয়া এনজি টিউব দিয়ে করছে, ও মুখে কিছু খেতে পারে না এবং ওর ডান সাইডটা আপাতত প্যারালাইজ আছে। এই সাইডটা উন্নত চিকিৎসার মাধ্যমে ঠিক হওয়া সম্ভব, যেটা আমাদের হয়তো বাংলাদেশে খুব কমই আছে। যেহেতু ওর শুরুর থেকে শেষ পর্যন্ত চিকিৎসা এখন সিঙ্গাপুরে হচ্ছে, তাই সিঙ্গাপুরের ডক্টর বলছে ঠিক হবে, কিন্তু এটা অনেক সময় লাগবে। হ্যাঁ, আর ওর এই মাথার এই সাইডে খুলি নাই, এটা হলো আলাদা আর্টিফিশিয়াল স্কাল্প লাগানো। এখন ওর ডান সাইডটা আপাতত প্যারালাইজ আছে, নড়াচড়া করতে পারে না, কিন্তু ও কথা বুঝতে পারে, শুধু বলতে পারে না, হাঁটাচলা করতে পারে না, স্বাভাবিক খাবার খেতে পারে না। আদালতে গেছি যে যারা আমার মাকে হত্যা করেছে এবং আমার ছেলের এই অসুস্থতার জন্য যারা দায়ী, তাদের কঠোর একটি শাস্তি হোক, সেটাই আমি আদালতের কাছে চেয়েছি। আমার ছেলে ইংলিশ ভার্সনে পড়তো, পড়াশোনা করতো, ক্লাসে ফার্স্ট ছিল। এই ছেলের খুব স্বপ্ন ছিল প্লেন চালাবে, কিন্তু স্বপ্ন বড় হয় না, সত্যি হবে। বাসায় এখন শুধু প্লেন বলে, কিন্তু আর উড়াতে পারবে না। ওর স্বপ্নে ছিল ও পাইলট হবে। এই কারণে ওকে ইংলিশ ভার্সনে পড়াচ্ছিলাম। সব জীবনটা আমার পুরো তছনছ করে দিল। এখন আমার সরকারের কাছে একটাই দাবি যে আমার মা তো মারা গেছে, ছেলেটার যাতে উন্নত চিকিৎসা হয়, ওর কোনো চিকিৎসাতে যাতে কোনো প্রকার অবহেলিত না হয়, এতটুকু আমার সরকারের কাছে দাবি।